Middle Path Radio, your number one Islamic talk station. Call the studio or send a WhatsApp/text message to 07477 080 248. That's 07477 080 248. Email info@middlepathradio.com or visit middlepathradio.com. শুরু হওয়া না পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না কাজ শুরু হবে, গাজার মানুষের মুখে হাসি যতক্ষণ না ফুটবে, ততক্ষণ পর্যন্ত আসলে বোঝা যাবে না যে এই কথাগুলো আসলেই ঠিক। কারণ আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের পক্ষ থেকে যারা আজকে মোড়ল হিসাবে আছেন, তাদের কাছ থেকে সবসময় এগুলো আশার বাণী আমরা শুনি, কিন্তু বাস্তবে আসল কথাটা হচ্ছে ভিন্ন। আসল কথাটা যে যখন সে কাজটা সম্পূর্ণ হবে, কাজটা যখন শেষ হয়ে যাবে, তখনই বুঝতে হবে গাজার লোকরা যখন আগে যেভাবে ছিল আবার যখন সেভাবে ফিরে আসবে, তখনই বুঝতে হবে যে আসলে এই ট্রিটিটা কাজে এসেছে এবং কনস্ট্রাকশন ওয়ার্কটা তাদের জন্য একটা সুবার্তা নিয়ে এসেছে বলে আমি মনে করি। নওয়াবুদ্দিন চৌধুরী মনে করছেন যে গাজা রিবিল্ড করার জন্য অনেক সময় লাগবে। যে প্রতিশ্রুতি, অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেই অর্থায়ন আদৌ আসবে কিনা, তিনি এই অর্থগুলো গাজায় পৌঁছানোর আগ পর্যন্ত সন্দেহের মধ্যে আছেন। আপনারা কি মনে করছেন? আপনারা যদি আমাদের সাথে একমত হন অথবা দ্বিমত পোষণ করেন, আমাদেরকে কল করতে পারেন। আমাদের স্টুডিওতে কল করার নাম্বার হচ্ছে 07477 080 248 07477 080 অথবা আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন info@middlepathradio.com। আমরা এখন সেকেন্ড যে টপিক আছে, আমাদের দ্বিতীয় টপিক, সেটাতে যাব। গত কয়েকদিন ধরে আপনারা বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়া বা অন্যান্য যে মিডিয়াগুলো আছে, এগুলো খুললেই আপনারা পাবেন যে ব্রিটিশ সরকার সহ ইউরোপের সরকার এবং অস্ট্রেলিয়ার সরকার, তারা যে টেরোরিজমের যে আতঙ্কের যে লেভেলটা আছে, ওরা এটা ইনক্রিজ করা হয়েছে, সিভিয়ারে নিয়ে যাওয়া হয়েছে। অস্ট্রেলিয়াতে আরেকটু নিচে আছে। তো শঙ্কার যে বিষয়টা সেটা হচ্ছে যে ব্রিটিশ যে যুবকরা আছেন, তারা সিরিয়া এবং ইরাকে গিয়ে ওখানে মিডিয়ার ওপিনিয়ন হচ্ছে যে ওখানে গিয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করছেন এবং তারা যখন ফেরত আসলে তাদের সঙ্গে কিভাবে ডিল করা হবে, তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করা হবে, এই সম্পর্কে নাইজেল ফারাজ এবং অন্যান্য ব্রিটিশ পলিটিশিয়ান যারা আছেন, তারা বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছেন। নাইজেল ফারাজ বলছেন যে তারা আসলে তাদের সিটিজেনশিপ নিয়ে নেওয়ার ব্যাপারে কথা বলেছেন এবং এড মিলাবান সহ আমাদের প্রাইম মিনিস্টার, উনিও বলেছেন যে আমরা যুগের পর যুগ হয়তো যে থ্রেট আসছে সিরিয়া এবং ইরাক থেকে, ওই থ্রেটের সঙ্গে ডিল করতে হবে। তো এই ব্যাপারে আমাদের গেস্টরা কি মনে করেন, আমি একজন করে যাব। প্রথমে আমরা যাব ইসহাক ভাইয়ের কাছে। I just don't want to just to let you know, I just don't want to make you feel like I'm anti-Israeli or something, but I just want to. That's how I feel. That's what I'm saying. I just want to speak my mind off. It's not only problem is not only Israel itself. Recently, I've been reading. I usually read little papers like Mirror, Sun sometimes. Every single day, I think our Prime Minister or others and big politicians, every day front page, we got this problem, we got this crisis, we got this 600 people gone in Syria and they're coming back. They're gonna our street not safe. Every single day, I don't know what they're trying to do because this is more politics for them. I know in the beginning. ইসহাক ভাইকে আমি একটু ইন্টারাপ্ট করবো, সরি ইসহাক ভাই। সেটা হচ্ছে যে আমরা যে ডেমোক্রেসির মধ্যে বসবাস করছি, প্রত্যেকটা ডেমোক্রেটিক সরকারের কাজই হচ্ছে যে জনগণের শান্তি নিশ্চিত করা, দেশের শান্তি নিশ্চিত করা, এবং এই জন্য যত রকম পদক্ষেপ তাদের নেওয়া উচিত তারা সেই রকমের পদক্ষেপ নিচ্ছেন। তো এর আলোকে যদি আপনি বিষয়টা আলোচনা করেন। আমি বলতে যেটা চাইছিলাম যে who created all this problem in the beginning? In the beginning, we knew in the beginning, Syria, Assad, this was the main problem, and they want to get rid of him. So what they done was they created a group called now Islamic State, but they had a different name before. This was created by US and UK and Saudi. We all know that because they wanted to go get the finger down. Mm-hmm. Now they don't listen to masters anymore. They become, that's it, they're against it. Same thing happened in Afghanistan. This is what they've done before. Now they're trying to blame it on us now. Mm-hmm. This is our problem. How come it's our problem when you create your problem yourself? We're not agreeing with what they're doing. Definitely, we're not agreeing with that. Now what they're doing is
they're using this tool as a ply so they can make policy. আচ্ছা, এখন ইসাক সাহেবকে আপনি যদি আমি যদি আপনাকে এখন বলি যে মনে করেন যে আফগানিস্তানে যে সমস্যাটা হয়েছিল বা ইরাকে বা সিরিয়াতে যে সমস্যাগুলো হয়েছে, বাইরের বা ইউরোপিয়ানরা কিন্তু সরাসরি ওখানে গিয়ে যে মানুষের উপর জবরদস্তি করে যুদ্ধ করছেন এটা কিন্তু না। লোকাল যে মানুষগুলো আছেন, যেমন মনে করেন যে আমরা জানি যে সিরিয়ায় যে আসাদের এগেনস্টে যুদ্ধ শুরু হয়েছিল, এটা কিন্তু ইউরোপিয়ানরা ওখানে যাওয়ার আগে লোকাল মানুষরাই শুরু করেছেন। এটা ঠিক। হ্যাঁ, ইউরোপ থেকে ওনাদেরকে সমর্থন শুধু যোগানো হয়েছে। সো আমরা একতরফাভাবে যদি আমরা ওয়েস্টকে শুধু দোষারোপ করি যে ওয়েস্ট আমাদের গভর্নমেন্ট চেঞ্জ করে দিচ্ছে বা ইনফ্লুয়েন্স করছে বা ইয়ে করছে, এটা আমার মনে হয় না খুব একটা ঠিক হবে। লোকাল যে মানুষগুলো ওখানে আছেন তারাও কিন্তু কিছুটা রেসপন্সিবিলিটি বেয়ার করেন না, আপনি কি মনে করেন? I think in the beginning people usually they're fed up with the life because they're poor, they don't have a good job, they don't have a good lifestyle. People always want to change. They probably think if we do this we'll become a better one. Maybe they're looking for a peace. So he started on those lines. People, I think in the beginning, I work as a youth worker, I know lots of young kids. In the beginning most of the people were talking about going to help them and taking the age for them, taking medicine for them, taking this kind of stuff for them. When they went there, they're stuck. They couldn't come back anymore. And those young people, those innocent people, they become criminals now. Mm-hmm. Yes. Now what they're saying when they come back, yes, this is right. If they come back, we need to be very careful. This is the country, it's peaceful, that's fine. We need to be careful. But when you say you're going to lock them in until they prove in they're this and they're that, what are you trying to prove? You know, this is not a good. You can't just bombard with everything else. You have to err on them too. I think. Thank you. আহমদ শফিক ভাই, আপনি যে বিষয়টা মানে এখন আনলেন বা ইসাক ভাই যেটা আনসার করার চেষ্টা করতেছেন, আসলে বিষয়টা হচ্ছে যে আপনি তো মেইনলি বুঝাইতে চাচ্ছেন যে ইউরোপ থেকে বা ইউকে থেকে যারা যাচ্ছে ওইখানে, ওইখানে গিয়ে যারা যুদ্ধে অংশগ্রহণ করতেছে ওইখানকার লোকদের পক্ষ হয়ে সরকারের বিরুদ্ধে, তাদের ব্যাপারে এখানে যে আপনার এখানকার সরকার যে পদক্ষেপগুলো নেওয়া শুরু করেছে বা নেওয়ার জন্য যে চিন্তা ভাবনা করতেছে সেই বিষয়ে আসলে আমাদেরকে একটু পিছনে যাওয়া দরকার যে এই উৎপত্তিটা কোত্থেকে, কেন আজকে এই আমাদের ইয়াং ছেলেরা, আমাদের এদেশের যারা ইয়াং ছেলেপেলে কেন যাচ্ছে, এই বিষয়টা আমাদেরকে একটু খুঁজতে হবে। সিরিয়ায় দেখেন, এর আগে আফগানিস্তানের কথা টাচ করেছেন আমাদের ইসাক ভাই, ইরাকের কথা দেখেন, সিরিয়ার কথা দেখেন, এত নির্যাতন যখন হয়, জুলুম যখন হয়, তখন কিন্তু আপনি যদি যারা কর্তৃত্বশীল, যারা বিভিন্ন দেশকে রান করেন, যারা বিভিন্ন দেশের প্রধানরা আছেন বা দেশগুলো আছে শক্তিশালী দেশ, তারা যদি যথাযথ ভূমিকা না রাখে তখন মানুষের মধ্যে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন আসে। এবং নিউজগুলো যখন আপনার ইয়েতে আসে, চ্যানেলে আসে, যখন লোকজন দেখে যার মধ্যে হিউম্যানিটি আছে, যার মধ্যে একটু মানবতাবোধ আছে, সে কিন্তু আসলে শান্তিতে বসে থাকতে পারে না। এখানে লোকদের মধ্যে বিভিন্ন ধরনের লোক আছে, কিছু লোক আছে যারা ইয়াং মনে করেন তাদের মধ্যে একটু মায়া মমতা বেশি, তারা এগুলো দেখে টিকে থাকতে পারে না, কিছু লোক এখানে চলে গেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা পার্সোনালি এটাকে সাপোর্ট করে না যে এক দেশ থেকে আরেক দেশে আপনি গিয়ে যুদ্ধ করবেন আরেক দেশের পক্ষ হয়ে, কিন্তু কথা হচ্ছে এখানে যারা গিয়েছে আপনি এক ধরনের এক টাইপের লোকদেরকে আপনি শুধুমাত্র হিট করতেছেন। কিন্তু এখানে কিছুটা কথা আসতেছে যে ইসরায়েলের পক্ষ হয়ে এই যে রিসেন্ট যুদ্ধ যেটা হয়ে গেল গাজা, আমি এটাকে যুদ্ধ বলবো না আসলে, যে আক্রমণটা হয়ে গেল গাজার উপর, ইসরায়েলের পক্ষ হয়ে এই দেশ থেকে অনেক লোক গিয়েছে যুদ্ধ করার জন্য, তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা হচ্ছে না, তাদেরকে ব্যাপারে কিছুই বলা হচ্ছে না, শুধু বলা হচ্ছে যারা এখান থেকে গিয়েছে সিরিয়ায়, যারা এখান থেকে গিয়েছে গাজায় যুদ্ধ করার জন্য হামাসের পক্ষে বা স্বাধীনতার কামীদের পক্ষে, তাদেরকে আসলে পরে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে, তাদের ব্যাপারে ল করা হচ্ছে। কিন্তু আসলে এটা তো ফেয়ার না। আপনি ফেয়ার হবে তখনই যখন আপনি বোথ সাইড নিয়ে কথা বলবেন। ইয়েস, আপনি বলতেছেন যে এই দেশে যখন ফিরে আসবে ওরা টেরোরিস্ট হয়ে যাবে, এরা আপনার দেশের ব্যাপারে অনেক খারাপ হয়ে যাবে। ইয়েস, ঠিক আছে, কিন্তু আপনি আদার সাইডটাও চিন্তা করা দরকার। কেন আজকে তারা গেল, কেন যাওয়ার সুযোগ করে দিল, আপনি কি ভূমিকা রেখেছেন এদেরকে ওইখানে না যাওয়ার ব্যাপারে? আপনি কি এর আগে কিছু করেছিলেন? বা এই যে গাজার উপর যে আক্রমণটা হলো, ফিলিস্তিনের লোকদের উপর যে আক্রমণটা হলো, শত শত হাজার হাজার নারী পুরুষ, শত শত বাচ্চারা শিশুদেরকে যে হত্যা করা হলো, এখানকার ইউকে গভর্নমেন্ট কি পদক্ষেপটা নিল? কোনো পদক্ষেপ তো নেওয়া হয় নাই। এই ফ্রাস্ট্রেশন থেকে কিছু লোক এখানে চলে গিয়েছে আমি বিশ্বাস করি, কিন্তু হ্যাঁ তাদেরকে বোঝানো দরকার। তাদেরকে আপনি ভালো করে যদি বোঝাতে পারেন, সুন্দর করে যদি বোঝাতে পারেন, অবশ্যই তারা যদি ভুল করে থাকে অবশ্যই ভুল স্বীকার করবে। কিন্তু এমন না যে আপনি যেমন বরিস জনসন ওই দিন যে কথাটা বলতেছিলেন যে দে আর গিল্টি,
আনলেস দে প্রুভেন ইনোসেন্ট। কে ইনোসেন্ট এটা প্রুভ করবে? আপনাকে অনেকগুলো বিষয় নিয়ে চিন্তা করতে হবে, তারপরে অ্যাকশনে যেতে হবে। তো আমি বিশ্বাস করি হ্যাঁ, যারা ফিলিস্তিনের সিরিয়ার গিয়েছেন এখান থেকে, অবশ্যই তারা গিয়েছেন, এটা তাদের কাছ থেকে জানা দরকার কেন, কোন উদ্দেশ্যে তারা গিয়েছেন, কি করেছেন, ওইখানে ভূমিকাটা তারা কি রেখেছেন। যদি এমন হয়ে থাকে, আপনি দেখেন বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধ হয় 1971, তখন কিন্তু আপনার ইন্ডিয়া থেকে লোকজন এসেছে, ইন্ডিয়ার পক্ষ হয়ে বাংলাদেশের পক্ষ হয়ে ইন্ডিয়ার লোকজন ওইখানে যুদ্ধে আপনার সহযোগিতা করেছে, আরও বিভিন্ন যুদ্ধের সময় করেছে। তাদের ব্যাপারে কি করা হচ্ছে? কিছুদিন বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তাদেরকে পুরস্কৃত করেছেন স্বাধীনতা পদক দিয়ে, যারা বাইরে থেকে গিয়ে ওইখানে যুদ্ধকে সমর্থন করেছে, যারা আপনার সাপোর্ট করেছে তাদেরকে। কিন্তু আজকে এখানে উল্টা হয়ে যাচ্ছে। কিন্তু আমি মনে করি যে ফিলিস্তিনের এই যুদ্ধটাকে যদি একটা স্বাধীনতার যুদ্ধ হিসাবে মনে করা হয়, তাহলে অবশ্যই যারা গিয়েছে তাদেরকে আপনি উল্টা অন্যভাবে তাদেরকে আপনি তিরস্কৃত করতে পারবেন না। ধন্যবাদ। আপনারা শুনেই বুঝতে পাচ্ছেন শ্রোতা মণ্ডলী যে এই দুটো বিষয়ে আমরা আসলে ঘন্টার পর ঘন্টা আলোচনা চালিয়ে যেতে পারবো, কিন্তু এর কোথাও গিয়ে পৌঁছতে পারবো কি না আমাদের কাছে জানা নেই। তবে আমরা এই দুটো বিষয়ে আর বেশি দীর্ঘায়িত না করে কিছুটা স্থানীয় খবরের দিকে আমরা যাব। আগামী সপ্তাহে বেশ কিছু ছাত্রছাত্রী সারা দেশব্যাপী ইউকেতে সেকেন্ডারি স্কুলে তারা যাচ্ছেন, এবং ডেইলি মেলে প্রকাশিত একটা খবরে বলা হচ্ছে যে প্রায় 20% ছাত্রছাত্রী যারা আছেন তারা যে স্ট্যান্ডার্ড পাওয়ার কথা ছিল স্যাটস থেকে রিডিং এবং রাইটিংয়ে, ওই আশঙ্কানু তারা পূরণ করতে পারেননি। এই ব্যাপারে আপনাদের কি অভিমত? আপনারা আমাদেরকে টেলিফোন করে জানাতে পারেন। আমাদের নাম্বার হচ্ছে 07477080248। তো এই ব্যাপারে জানার জন্য আমাদের যে ইয়থ ওয়ার্কার ইসহাক উদ্দিন, আমরা তার কাছে চলে যাব। ধন্যবাদ ইসহাক সাহেব। ধন্যবাদ আমার কাছে আবার আসার জন্য। I was just waiting just to say a few words. Regarding education, I think we studio in Tower Hamlet. I could say about Tower Hamlet, nothing else. I think in Tower Hamlet we're doing well. And I think it has improved for the last few years. And this is a good thing. But still we are, I think, lacking in especially with my kids as well. I think I am second generation. I was young when I came in this country, so I'm the second generation actually. For me to deal with my kids, still find it difficult because they are very smart. They born here. They know what they're doing. They can trick us very easily. So I think আমাদের বাংলাভাষী যারা আছি, I'm sure most of us listeners are Bengali, hoping. আমাদের কিন্তু অনেক কিছু করার আছে। I think we have to take not some blame, almost lot of blame as well. I will take it. ইসাক ভাই, আপনি কি সব ব্লেম শুধু বাবা মাকে দিতে চাচ্ছেন? No, I said not all blame. I mean, we have to take more than kids, because when the kids come home, we have to give them time. ইসাক ভাই, আপনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। সেটা হচ্ছে যে কিডস এরা হচ্ছে নার্সারির যে ছোট ছোট প্লান্টসরা থাকে, ওদেরকে আমরা যত্ন করে বড় করি, এরকম কিডসরা তো বুঝবে না, আমরা ওদেরকে বুঝাবো। আমাদের যে সিস্টেম আছে ওই সিস্টেমের মধ্যে দিয়ে তাদেরকে বড় করব। এখন যেই জিনিসটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে শিক্ষকরা আছেন যারা কাজ করছেন, তারা কি ঠিকমতো কাজ করছেন? তারা কি যতটুকু তাদের করার তাদের পক্ষ থেকে এটা কি তারা ঠিকমতো করছেন? তারপরও আরেকটা ব্যাপার আছে, যেমন মনে করেন যে অনেক টিভিতে বা রেডিওতে অনেক প্রোগ্রাম আসে যে বলা হয় যে টিচারদের উপরে অনেক প্রেশার এখন, শুধু কাগজ ফিল করার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য অবস্টেটের যে বিভিন্ন রকমের রিপোর্ট আসে, এগুলো করতে করতে তাদের সময় শেষ হয়ে যায়। বাচ্চাদেরকে যেই রকমভাবে কেয়ার নেওয়ার দরকার ওই রকমভাবে তারা কেয়ার নিতে পারছেন না। আরেকটা ব্যাপার হচ্ছে যে বিভিন্ন সময় যে গভর্নমেন্ট পলিসিগুলো আছে সেই পলিসি ইমপ্লিমেন্ট করতে গিয়ে স্কুলের প্রায় সময় শেষ হয়ে যায়। তো এই যে গণ্ডিটা আছে, এই গণ্ডির মধ্যে মনে করেন যে কোনটার জন্য আজকে যে এই যে 20% ছাত্রছাত্রীরা ফেল করছে দায়ী মনে করেন? I think firstly we have to take some blame first. আমরা যারা বাংলাভাষী অথবা পাকিস্তানভাষী, especially this area, this is the most crisis is only mainly in you will get in Bangladeshi speaking and Pakistani speaking. What we doing wrong, I don't know, somehow we're not giving our time with the kids. Our jobs are different. We work in a restaurant, takeaways, mostly outside. Their homework's not be done in time. We don't spend more time with them.
And our relationship with our kids is totally different. Recently, I've done a parenting course myself. What I've noticed was I don't put enough time with my kids, and my kids, they never see me as someone they can come to and say if they can't do something. They find it difficult. আমার মনে হয় আমি সব বড় হইছি আপনার our style was ওই কাম করছো ও ফুরাত পয়সো হোমওয়ার্ক করছো নি কিতা করায় মারিলিমু খাটিলিমু. This kind of issue we have to stop. And this is just we all do that. I think somehow this style of parenting has to stop. So for this line I would blame myself. Firstly. Secondly, with the kids, আমাদের বাংলাদেশি, especially we're talking about বাংলাদেশি ভাষা because most of the listeners like that. আমাদের মধ্যে এনভায়রনমেন্টটা এরকম নাই, কম্পিটিশন নাই বলে I want to be better student or better achiever. If you go to Indian, you will be surprised. They are the most educated in this country. Achiever, statistically. Yes, they are brilliant. তাদের সীমাটা এরকম যেমন মনে করেন আপনার if they have 2 kids, the parents put everything behind them to make them doctor or this and that. আচ্ছা, ঠিক আছে ইসাক ভাই, আমরা যদি স্পেসিফিকলি কোনো কমিউনিটি সম্পর্কে না বলে আমরা ফোকাসটা যদি আমরা করি যে 20% স্টুডেন্টরা কেন ফেল করছে, আমরা তাদেরকে কিভাবে সাহায্য করতে পারি, এটার মধ্যে যদি আমরা একটু ফোকাস করি। নুরুদ্দিন ভাই। আমি আসলে ইসাক ভাইয়ের সাথে একমত হয়েই বলতে চাই, এখানে 3টা বিষয় আপনি এনেছেন। একটা হচ্ছে আমি কালকে একটা আমার বাচ্চাকে নিয়ে গেছিলাম একটা স্কুলে, স্যাটারডে স্কুলে, তো এখানে একটা প্রেজেন্টেশন আমি শুনছিলাম, তো আমার কাছে ভালো লাগলো, জাস্ট একটু শেয়ার করি আপনার সাথে এবং শ্রোতা যারা আছেন তারা। ওইখানে তারা একটা মডেল তারা এস্টাবলিশ করার চেষ্টা করেছেন যে একটা বিজনেস মডেলটা হচ্ছে এমন যে এটা হচ্ছে 3 জন পার্টনার একটা বিজনেসের। নাম্বার 1 পার্টনার হচ্ছে আপনার চাইল্ড বা চিলড্রেন এই বিজনেসের, নাম্বার 2 পার্টনার, সেকেন্ড পার্টনার হচ্ছে প্যারেন্টস, আর থার্ড পার্টনার হচ্ছে আপনার টিচার্স বা স্কুলস। এই 3 পার্টনার যখন একসাথে কাজ করবে তখন এই বিজনেসটাই কিন্তু সফল হয়। তারা এই বিজনেস মডেলটা ওইখানে আমাদেরকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করে, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার এই আলোচনায় যদি আমরা এই বিজনেস মডেলটা নিয়ে আসি এখানে, যে আসলে বাচ্চাদের শিক্ষা যদি অগ্রসর করতে হয়, এই যে 20% তারা রেজাল্টটা আপনার খারাপ হচ্ছে আপনি বলতেছেন, এটা যদি ইমপ্রুভ করতে হয় তাহলে এই বিজনেস মডেলটা এখানে দরকার। হ্যাঁ, টিচারের সহযোগিতা দরকার, প্যারেন্টসদের সহযোগিতা দরকার, বাচ্চাদের সহযোগিতা দরকার। এখন কথা হচ্ছে কার সহযোগিতা, কার আপনার প্রয়োজনটা বেশি। এখানে 2টা আমি বলবো এখানে, যে নাম্বার 1 হচ্ছে আপনার প্যারেন্টসদের সহযোগিতা বেশি দরকার, নাম্বার 2 হচ্ছে আপনার টিচার্সদের এখানে দরকার, থার্ড হচ্ছে চিলড্রেনরা হচ্ছে ইনোসেন্ট। হ্যাঁ, তাদেরকে আপনি যা দিবেন, আপনি বাবা মা হিসাবে হোক আর টিচার হিসাবে হোক, যা দিবেন তারা তাই শিখবে। হ্যাঁ, আপনি যে টিচারদের কথা বলছেন নুরুদ্দিন ভাই, দুঃখিত আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। টিচাররা অনেক সময় বলে থাকেন বা বিভিন্ন মিডিয়া থেকে আমরা শুনে থাকি যে টিচারদেরকে অনেক কাজ দেওয়া হয়েছে, এখন তাদেরকে শুধু ফর্ম ফিল আপ করতে হচ্ছে বা অবস্টেটের যে ইন্সপেকশন আছে ইন্সপেকশনের জন্য রেডি করা হচ্ছে। বিভিন্ন সময় গভর্নমেন্ট পলিসি চেঞ্জ হয়ে যায়, তাদের একটা ডাইরেকশনে তারা কাজ করছেন, হঠাৎ করে তাদের ডাইরেকশন চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারে এই যে জিনিসগুলো নিয়ে টিচাররা ডিল করতে হয়, এরপরে কি তাদের যথেষ্ট সময় আছে বাচ্চাদেরকে মানুষ করার জন্য? দিস ইজ ভেরি ভাইটাল কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে আজকে টিচাররা যদি এই কাজে আপনি যে কাজগুলো বললেন তারা ব্যস্ত হয়ে যান, তাইলে আসল যে টাইমটা বাচ্চাদেরকে দেওয়ার কথা এডুকেশনের পিছনে, সেই সময়টা তো তাদের নাই। হ্যাঁ, এই সময়টা যদি না দেন তারা বাচ্চাদের পিছনে, তাহলে বাচ্চারা কি শিখবে? বাচ্চারা আপনার এই ক্লাসরুমের মধ্যে দেখবেন আপনি টিএ যারা আছে বা যারা এই টিচার যখন অ্যাবসেন্ট থাকেন, যখন যারা বাচ্চাদেরকে পড়াশোনা করে তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, এবং তাদের কাছ থেকে যে আপনার এই যে আসল যে শিক্ষা যেটা, সেটা তো পাবে না যে টিচারের কাছ থেকে যেটা পাবে। এই জন্য আমার মনে হয় যে গভর্নমেন্টের পক্ষ থেকে, এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটু ভালো করে চিন্তা করা দরকার এবং টিচারদেরকে আরও ফ্রি করে দেওয়া দরকার, যাতে করে মোর টাইম তারা বাচ্চাদের পিছনে দিতে পারে। এবং এই যে কাগজের কথা বললেন, ফর্ম ফিলিংয়ের কথা বললেন, যে অবস্টেটের রিপোর্টের কথা বললেন, এই বিষয়গুলো তার অনেক লোক আছে করার মতো, প্রয়োজন যদি এক্সট্রা লোককে অ্যাডমিন স্টাফ দিয়ে এই কাজগুলো করানো দরকার। কিন্তু টিচাররা তো মেনলি হচ্ছে আপনার ছাত্রদের পিছনে সময় দিবে, বাচ্চাদের পিছনে সময় দিবে, তাদের পড়ালেখার পিছনে সময় দিবে, এই কাজটা করা দরকার। হ্যাঁ, আমি যেটা হাইলাইট করতে চাই এই মুহূর্তে প্যারেন্টস ইনভলভমেন্টের ব্যাপারটা, এই বিষয়ে যে আমরা যারা মা বাবা আছি, আমরা যারা প্যারেন্টসরা আছি, আমাদের ইনভলভমেন্টটা কতটুকু আমরা দিচ্ছি। হ্যাঁ, আমরা অনেক সময় ব্লেম করি বাচ্চাদের টিচারের উপর, অনেক সময় বাচ্চাদের উপরে ব্লেম করি, কিন্তু আসলে কি আমরা মা বাবা হিসাবে আমরা কি আমাদের দায়িত্বটুকু পালন করতে পারতেছি? আমি আজকের এই পয়েন্টে আপনার এই আলোচনার এই বিষয়ে আমি বেশিরভাগ যে বিজনেস মডেলটা বলছিলাম, যেহেতু আমরা প্যারেন্টস, আমরা উই আর নট দ্য টিচার, সো আই থিঙ্ক ইট উড বি গুড ফর আস টু এমফাসাইজ অন প্যারেন্ট, আমাদের মা বাবার উপরে, যে একজন মা বাবা
আমরা কি করি, আমার বাচ্চাকে আমি সঠিক সময়ে ঘুম থেকে জাগাই কিনা, স্কুলের জন্য রেডি করি কিনা, তাকে ভালো একটা ব্রেকফাস্ট দেই কিনা, হ্যাঁ তার ইউনিফর্ম সহ তার আপনার স্কুলের প্রয়োজনীয় বিষয়গুলো আমি ঠিক করে দেই কিনা, তাকে সময় মতো আমি স্কুলে নিয়ে যাই কিনা, হ্যাঁ স্কুল থেকে আসার পরে তার যে জিনিসগুলো দরকার আমি তাকে এগুলাই সময় দেই কিনা, আমি তার কাছ থেকে খোঁজখবর নেই কিনা, এই বিষয়গুলো প্যারেন্টের ডিউটি যদি আমরা আসলে পালন করতে পারি তাহলে দেখবেন এই প্যারেন্টের এই রেসপন্সিবিলিটি থেকে আপনার কি হয়ে যায়, বাচ্চার 50% কিন্তু আদায় হয়ে যায়, বাচ্চার রেসপন্সিবিলিটি আদায় হয়ে যায়। আমরা গত কয়েকদিন আগে আমি আমার একজন বন্ধুর কাছ থেকে শুনছিলাম, উনি বলতেছিলেন যে উনি স্কুল গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন একটা স্কুলের, আমাদের টাউন বেসের একটা লোকাল স্কুলের। উনি একদিন ইন্সপেকশনে গেলেন ক্লাসে বাচ্চাদের আপনার ওই যে কি বলে খাবার নেই যে তারা ওইটাকে কি বলে আপনার এই লাঞ্চ যেটা নেই, তো লাঞ্চ ব্যাগগুলো উনি চেক করতেছিলেন। তো লাঞ্চ ব্যাগগুলো চেক করে দেখলেন যে কোয়াইট এ গুড নাম্বার অফ চিলড্রেন আপনার তারা লাঞ্চ যেগুলো নিয়েছে এগুলো একেবারে মানে আনহেলদি। আচ্ছা আচ্ছা, এই লাঞ্চ তো এটা মা বাবার দায়িত্ব না, এটা তো বাচ্চার দায়িত্ব না, এটা তো মা বাবার দায়িত্ব এবং স্কুলের দায়িত্ব হচ্ছে এগুলো চেক করা। হ্যাঁ অলদো আমরা দেখি এখন স্কুলে আপনার স্কুলগুলো সামটাইম কী করে চিঠি লেখায় যে হেলদি খাবার দেওয়ার জন্য। এখন টাউন ধরেন প্রাইমারি আপনার এই খাবারটা হয়ে গেছে, কাউন্সিল কর্তৃপক্ষ সরকার দিবে, এটা একটা ভালো উদ্যোগ। তো তারপরে কথা হচ্ছে যে মা বাবার উদ্যোগটা হচ্ছে আসল, মা বাবা যদি দায়িত্ব না নেন তাহলে বাচ্চাকে কিন্তু আসলে স্কুলের উপর ব্লেম দিয়ে, টিচারের উপর ব্লেম দিয়ে কিন্তু আমরা পার পেতে পারবো না। আমাদের বেশিরভাগ দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। ইয়েস, স্কুলের ব্যাপারে পলিসির ব্যাপার এখানে আমি বিশ্বাস করি, আমরা মনে করি যে স্কুল কর্তৃপক্ষ, সরকার এবং এডুকেশন ডিপার্টমেন্ট সবাই মিলে এই উদ্যোগটা নেওয়া দরকার, যাতে টিচাররা যাতে মোর টাইমটা চিলড্রেনের প্রতি দিতে পারে, ছাত্রদের উপর দিতে পারে, খাতা কলম কাগজপত্র নিয়ে অফিস আদালতের এই বিষয়গুলো নিয়ে যেন অন্যরা লোকগুলো কাজ করতে পারে, মোর সময়টা যেন তারা দিতে পারে, এটা আমরা বলতে পারি। আচ্ছা নুরুদ্দিন ভাই, আপনাকে যদি আরেকটু প্যারালাল একটু কোয়েশ্চেন করি। কোয়েশ্চেনটা হচ্ছে যে মনে করেন আপনি বললেন যে বাচ্চাদের সঙ্গে প্যারেন্টসদের আরও ভালো করে সময় দেওয়া উচিত, কিন্তু যে সমস্ত প্যারেন্টসরা বিশেষ করে আমাদের কমিউনিটির কথা বলবো, বাঙালি কমিউনিটি যারা আমরা আছি, মনে করেন আমরা জানি যে আমরা হয়তো মিনি ক্যাবিংয়ের সাথে জড়িত আছি অথবা সার্ভিস ডেলিভারি ইন্ডাস্ট্রি যেগুলো আছে, ফুড হোক ক্যাটারিং হোক, এই সমস্ত ব্যবসার সাথে, এই সমস্ত ব্যবসার যে বিজি আওয়ারগুলো সাধারণত থাকে তখন দেখা যায় যে আনসোশাল আওয়ারগুলো, মনে করেন আপনার বাচ্চাদের সঙ্গে যখন সন্ধ্যার পরে বসার কথা তখন আপনি বাইরে কাজে চলে গেলেন, সকালে আপনার যখন বাচ্চাদেরকে রেডি করার কথা তখন আপনি হয়তো ঘুমিয়ে আছেন, আপনার এটা আপনি চাচ্ছেন কিন্তু তারপরেও পাচ্ছেন না, এটা একটা দিক। 2 নম্বর দিক হচ্ছে যে লো ইনকাম প্যারেন্টস যারা আছেন, যারা চাচ্ছেন বাচ্চাদেরকে হেলদি স্বাস্থ্যকর খাবার দেওয়ার জন্য, কিন্তু হেলদি স্বাস্থ্যকর অপশনটা দেখা যায় যে আমাদের জন্য অনেক কস্টলি হয়ে যায়, এই একটা অপশন। অন্য আরেকটা অপশন হচ্ছে যে অনেক জায়গায় আছেন সিঙ্গেল প্যারেন্টসের ক্ষেত্রেও একজন মানুষের পক্ষে বাবা এবং মা দুইজনের ভূমিকা পালন করা সম্ভব হয় না। তো এই 3টা বিষয়টা আপনারা কি দৃষ্টিতে দেখবেন? হ্যাঁ, 3টা বিষয়, যেটা প্রথম হচ্ছে আপনার বাপরা কাজে থাকেন, আপনার যেটা বলতে চাচ্ছেন যে তাদের সময় নেই বাচ্চাদের দেওয়ার পিছনে। আমি এখানে প্যারেন্টস বলতে এই জন্যই বলেছি যে মা এবং বাবা দুইজন। হ্যাঁ, বাবা যখন কাজে থাকেন মা অবশ্যই রেসপন্সিবল, সেখানে মা এই কাজগুলো করবেন অনেক ব্যস্ততার মধ্যেও, কিন্তু এই কাজটা হচ্ছে মূল কাজ। মনে রাখতে হবে আপনার একটা বাচ্চাকে যদি আপনি সঠিক মানে গড়ে তুলতে পারেন তাহলে আপনার আরও 10টা কাজের চেয়ে এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক কিছু আপনি করতে পারলেন। হ্যাঁ, এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে বা আমি যেটা বলতে চাই যে বাবারা যারা কাজে আছেন, বিভিন্ন ধরনের কাজে আপনারা আছেন, সেই কাজে আপনাদের চিন্তা করা দরকার যে আপনার প্রায়োরিটিটা কোনটা, আপনি কতটুকু সময় বাইরে দিবেন, কতটুকু সময় ভিতরে দিবেন, বাচ্চাদের সাথে দিবেন, এটাকে আপনি বাপ হিসেবে আপনাকে ঠিক করতে হবে। আপনার ওয়াইফ বা বাচ্চার মা যদি সেই পরিমাণে অ্যাক্টিভ না হন, সেই পরিমাণ রেসপন্সিবিলিটি যদি নিতে না পারেন আপনি মনে করে থাকেন, অথবা দুজনে মিশে আপনার, এটা একটা গুড প্যারেন্টিং টক হইতে পারে যে মা বাবা দুজন মিলে, হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে চিন্তা করে ঠিক করবেন যে কে কতটুকু সময় বাচ্চাদের পিছনে দিবেন। হ্যাঁ, ওয়াইফের জন্য কিছু সময় রাখলেন যে মা সেই বাচ্চাদেরকে এই সময়গুলো দিবেন, বাপ ওই সময় বাইরে থাকলেন, কাজের জন্য থাকলেন, যেহেতু এটা ফ্লেক্সিবল আওয়ার্স আছে ওনার, এটা করতে পারেন। এখন সেকেন্ড অপশন যেটা হচ্ছে, বাট একটা কথা হচ্ছে মাদের রেসপন্সিবিলিটি কিন্তু এখানে বেশি। বাচ্চা যখন ছোট থাকে বাচ্চাদেরকে গড়ার পিছনে মাদের রেসপন্সিবিলিটি একটু বেশি। এই জন্য এমন না যে আমি বাপদের কথা ইগনোর করতেছি, কিন্তু মাদের রেসপন্সিবিলিটি একটু বেশি, মাদের কথা বাচ্চারা শুনে বেশি, এটা হচ্ছে একটা দিক। সেকেন্ড যেটা বলছেন আপনি যে আপনার ওই সেকেন্ড পয়েন্টটা ছিল, থার্ড পয়েন্ট ছিল আপনার সিঙ্গল প্যারেন্টের কথা, সেকেন্ড পয়েন্ট ছিল লো ইনকাম। ইয়েস, লো ইনকাম আসলে এটা আমার মনে হয় খুব রিলেভেন্ট না, কারণ এই দেশে লো ইনকাম আর বেশি ইনকামের ব্যাপার না এখানে। হ্যাঁ, আপনি লো ইনকাম যদি হয় আপনার বেনিফিট আছে, এখানে সরকার বেনিফিট দিচ্ছে আপনাকে, সেই বেনিফিটদের পয়সা দিয়ে আপনি কি করবেন? দেশে বিল্ডিং বানাবেন না জমি কিনবেন?
এই বেনিফিটের পয়সা যেগুলো পাচ্ছেন আপনি, এগুলো এখানে কাজে লাগান আপনার বাচ্চাদের পিছনে। বাচ্চাদেরকে খাবার দেন, বাচ্চাদের জন্য একটু ফ্রুট আনেন, বাচ্চাদের জন্য একটু ভালো খাবার ব্যবস্থা করে দেন, ভালো খাবারের ব্যবস্থা করে দেন। এই বেনিফিটের পয়সা তো আপনি খাবার হয়ে যাচ্ছে। আপনাকে এটাকে, আপনি যদি লো ইনকাম হয়ে থাকেন, এই লো ইনকামের পরে যে ইনকামের যে বাকি যেটা আছে, এটা তো আপনার বেনিফিট মাধ্যমে খাবার হয়ে যাচ্ছে। হ্যাঁ, না হলে বেনিফিট যদি আপনি না পান, যান বেনিফিট এজেন্সিতে গিয়ে দেখেন আপনি রাইট অ্যামাউন্ট অফ বেনিফিট পাচ্ছেন কিনা, কেন পাচ্ছেন না। এটা হচ্ছে একটা দিক। আমি মনে করি না এটা একটা বিগ ইস্যু। হ্যাঁ, সবচেয়ে বড় ইস্যু হচ্ছে সিঙ্গল প্যারেন্ট। আমি মনে করি এটা অত্যন্ত, এটার এখনও আমার কাছে আমি মনে করি না কোনো সমাধান আমি দিতে পারবো এই মুহূর্তে। কারণ যারা সিঙ্গল প্যারেন্ট আছেন তাদের জন্য খুবই কষ্টের ব্যাপার এটা, যে এতে মা হোক আর বাবা হোক, বাচ্চারা তো মায়ের কাছেই থাকে এই সময়। মার জন্য এটা বিরাট বড় কঠিন বিষয় এটাকে পালন করা। কিন্তু আমি মনে করি যারা সিঙ্গল প্যারেন্ট হইলেও বাপ যারা আছেন তাদেরকে সময় দেওয়া দরকার বাচ্চাদের পিছনে, এবং বাচ্চাদেরকে একটু সহযোগিতা করা দরকার। না হইলে কিন্তু মার পক্ষে একা এই কাজগুলো করা মোটেই সম্ভব হবে না। আমি বিশ্বাস করি এক্ষেত্রে বোথ প্যারেন্টের সহযোগিতা দরকার, একে অন্যের সাহায্য দরকার, একে অন্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে আসা দরকার, বিশেষ করে বাচ্চাদের জন্য। না হলে এমন হবে, এই বাচ্চারা যখন বড় হবে, বড় হওয়ার পর মাও চিনবে না, বাপও চিনবে না, অথবা বাপ চিনবে মা চিনবে না, মা চিনলে বাপ চিনবে না, এরকম যেন না হয়। এবং এখান থেকে সমাজের মধ্যে একটা বিচ্যুতি ঘটে, সমাজের মধ্যে বিচ্ছিন্নতা ঘটে, এবং শেষ পর্যন্ত আমাদের যে আজকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা হচ্ছে, ফ্যামিলি যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ফ্যামিলির মধ্যে যে ভাঙ্গন সৃষ্টি হয়েছে, এটা কিন্তু কন্টিনিউ আস্তে আস্তে বাড়তে থাকবে। আমি মনে করি আমাদের এই কথাগুলোর মাধ্যমে আমরা বিশ্বাস করি যে ফ্যামিলিটা, এবং বিশেষ করে আপনার যে পয়েন্ট যেটা, যে এডুকেশনের ব্যাপারে, যদি মা বাবা একত্রিত হয়ে একসাথে হয়ে কাজগুলো করেন, বাচ্চাদেরকে দেখাশোনা করেন, বাচ্চাদেরকে লুক আফটার করেন, বিশেষ করে তাদের শিক্ষা দীক্ষার ব্যাপারে, এবং বাচ্চারা সমাজে কিছু একটু ভালো করতে পারবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ নুরুল ভাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আমরা পুরোপুরি বিদায় নেওয়ার আগে ইসাকুদ্দিন ভাইয়ের কাছ থেকে প্যারেন্টিংয়ের উপর আমরা যে শেষের যে তিনটা বিষয়, লো ইনকাম এবং আরও দুটো যে বিষয় আমরা আলোচনা করলাম, সেই ব্যাপারে তার ফাইনাল ওপিনিয়নটা 1 মিনিটের মধ্যে কয়েকটা পয়েন্ট নিব তার কাছ থেকে। আসলে আমার কিছু বলার নাই, খুব সুন্দর করে নুর মতিন ভাই এবং আহমদ আপনার যেভাবে বলছেন খুব ভালো লাগছে আমার। আমি এখানে অনেক কিছু শিখছি আসলে আর কি। আমার I think I can apply it in my home as well. One thing I find very lacking, like you said, especially in the poor areas where you have the council flats and big stuff, এগুলাতে মানে the things we see is majority of the kids, they involve in drugs, they involve in antisocial behavior. আপনি যদি ওদের খাফরগুলা দেখেন, you will be surprised. Some of them are so expensive and some of them don't have anything. ওদের শার্টটা বাট্টি হয়ে গেছে। This boy, আপনার ছেলে যদি থাকে বা আমার ছেলে থাকে, he will be bullied all day in the school. How can this boy do well? এটা কিন্তু আমাদের we have to see these things. বুলিং একটা আরেকটা ইস্যু এর মধ্যে এসছে। তবে ইসাক ভাই, আসলে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে আজকে, আমরা এখানেই থামতে হচ্ছে। আমাদের যে দুজন গেস্ট স্টুডিওতে আছেন, সেই দুজন গেস্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দুঃখিত ইসাক ভাই, আজকে আপনার আর কোনো পয়েন্ট আমরা নিতে পারছি না, কিন্তু নুরুল মতিন চৌধুরী এবং ইসহাকুদ্দিন দুজনকেই আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য এবং